রীতিমতো সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও দেখছি বারবার যে রাহুল বলে একটা ছেলে মনের তিনি বারবার দাবি করছে একটা ভিডিও ভাইরাল হয়েছে। আর সেই ভিডিওটা বলছে আজ থেকে পুরনো অনেক দিন আগেকার, আর সেইটা টিএমসির চাপে ওইটা করেছে বা মারধর করেছে। কী বলবেন এটার বিষয়ে? দেখুন, এই সমস্ত ছেলেরা 2021 বিধানসভার আগে যখন তৃণমূল কংগ্রেসের সঙ্গে যখন হাড্ডাহাড্ডি আইএসএফের লড়াই হয়, মানে এখানে জোট হয়েছিল বাম, কংগ্রেস এবং সিপিএম, তো তখন এই সমস্ত ছেলেরা ময়দানে আসেনি। তো সুতরাং এদেরকে বারবার মগজ ধলাই করানো হচ্ছে এবং এনারা আবেগে পড়ে মোটামুটি এই আইএসএফ দলটা করছে। তো আবেগে পড়ে করতে করতে ওনারা অলরেডি বুঝে গেছে যে এখানে নওশাদ সিদ্দিকী ভাই যে মুসলিমদেরকে যেভাবে ভাঙাচ্ছে এবং যেভাবে বিজেপিকে সহযোগিতা করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে থাকা খুবই অসম্ভব। তিনি নিজেই স্বীকার করেছে। তো এ তো সবে শুরু, এখন অনেক কিছু দেখার আছে। যারা আইএসএফ দলটা 200-300 কর্মী আর আছে ওদের, তাঁরাও খুব তাড়াতাড়ি খুব শীঘ্রই সব যোগাযোগ করেছে কম বেশি। একে একে সব এই তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় আসবে আমাদের অভিভাবক মাননীয় শওকত মোল্লা মহাশয়ের হাত ধরে। রীতিমতো তোয়া সিদ্দিকী ফুরফুরা সিট থেকে বার্তা দিচ্ছে যে ক্যানিং, ভাঙড় এবং দু একটা আরও সিট নিয়ে 4টে সিট আইএসএফ জিতবে। কী বলবেন? দেখুন, উনি তোয়া সিদ্দিকী হুজুর আছে, ইব্রাহিম সিদ্দিকী হুজুর আছে এবং আব্বাস সিদ্দিকী হুজুর এবং নওশাদ সিদ্দিকী হুজুর, এনারা তো হুজুর নয়। আমি এনাদেরকে হুজুর বলে মনে করি না, কারণ আমরা দাদা হুজুরের ভক্ত, দাদা হুজুরের 5 পীর কেবলার ভক্ত, আমরা দাদা হুজুরকে মানি। কিন্তু এই যে এনারা অ্যাকচুয়ালি মানে কমরেডের তালিকায়, এনারা ধর্মীয় ব্যবসার সাথে সাথে এনারা 4জন হুজুরকে আমি টার্গেট করে বলছি, এনারা কিন্তু রাজনীতি করছে। আর এই তোয়া সিদ্দিকী হুজুরের ব্যাপারে যতটা জানি, আমরা তখন ক্লাস 9-এ পড়ি, আমাদের পরিবারেই উনি জলসা করতে এসেছিল। সালটা হবে 2007 সালে। তখন কিন্তু বলেছিল যে বামফ্রন্টকে কবর দাও, তৃণমূল কংগ্রেসকে তোলো। তো তিনি বামফ্রন্টকে, তখন একটা ফুরফুরা শরীফের প্রতি মানুষের একটা আস্থা ছিল এবং তানার কথা সেই সময় খেয়েছিল এবং তৃণমূল কংগ্রেস সরকারে এসেছিল। তৃণমূল কংগ্রেস সরকারে এসে যে তৃণমূল কংগ্রেস এত ভালো কাজ করছে, আমাদের মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি, তিনি যেভাবে মানে গোটা পশ্চিমবাংলাকে একেবারে ঢেলে সাজাচ্ছে, তো তিনি তৃণমূল কংগ্রেসের থেকে একটা বিশাল সুযোগ সুবিধা নিয়েছে এবং তিনি একেবারে, আপনারা সেই মুঘল সাম্রাজ্য যেমন রাজ দরবার খাড়া করেছিল শাহজাহান বাদশাহরা, আপনারা সেই মুঘল সাম্রাজ্য যেমন রাজ দরবার খাড়া করেছিল শাহজাহান বাদশাহ, তো সেরকম একটা ফুরফুরা শরীফে একেবারে উনি মুঘলদের মতো, মুঘল সাম্রাজ্যের মতো, তাজমহলের মতো বাড়ি নির্মাণ করে নিল এই তৃণমূল সরকারের সহযোগিতায়। তো তিনি দেখছে যে যখন তানাকে আর মানুষ গুরুত্ব দিচ্ছে না, মানে তানার যে দুর্নীতি বা তিনি এত অর্থের মালিক, যদি যে রাজ্যের সরকারের তরফ থেকে যে একটা ইডি সিবিআই আছে, যদি তানার পিছনে লাগানো যায়, তো তানার সম্পত্তির হদিশ পাওয়া যাবে যে তিনি কত টাকার মালিক। তো আমি মানবিক মুখ্যমন্ত্রী মাননীয় শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, যাতে এনার পিছনে একটু সিবিআই লাগানো যায়। আর তিনি যখন দেখছে যে ওনার যে গুরুত্ব কমিয়ে দিয়েছে মানবিক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, কারণ তিনি তো জননেত্রী, তিনি জানে কার চরিত্র কেমন, কে কতটা, কার কত দূর দৌড় আছে। যখন দেখছে যে এর পিছনে লোকজন নেই, তখন সেই গুরুত্বটা মানবিক মুখ্যমন্ত্রী কমিয়ে দিয়েছে। সেখানে কাশেম সিদ্দিকী ভাইজানকে মানে রাজ্যের সাধারণ সম্পাদক করেছে এবং এই ঘটনা করাতে সেখানে তিনি একেবারে ক্ষোভে ফেটে পড়েছেন এবং বারবার আমাদের অভিভাবক, যিনি আমাদের নয়নের মণি, ক্যানিং পূর্বের রূপকার, যিনি সাতগাছিয়া বিধানসভার অবজারভার এবং আমাদের ভাঙড় বিধানসভার অবজারভার, তানাকে কটাক্ষ করে বারবার অনেক রকমের কথা বলছে। তো ফুরফুরায় বসে থেকে তো এত বড় বড় কথা বললে হবে না। আপনি কত বড় হুজুর, আপনি সরাসরি রাজনীতির ময়দানে নামুন বা দাদা হুজুরের নামটাকে বাদ দিয়ে আপনি রাজনীতিতে নামুন। রাজনীতিতে নেমে ভাঙড়ে এসে একটু আমাদের মাননীয় শওকত মোল্লা মহাশয়ের নামে কিছু বলুন বা তৃণমূল কংগ্রেসের নামে কিছু বলুক। ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের ছেলেরা ওনাকে যোগ্য উচিত জবাব দিয়ে দেবে। বিশেষ করে এই 4 কমরেড আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী, তোয়া সিদ্দিকী,
আর ইব্রাহিম সিদ্দিকী যিনি বামফ্রন্টের একজন দালাল। ইব্রাহিম সিদ্দিকীকে আমি ওনার সঙ্গে কম বেশি যখন আমি কংগ্রেসটা করি 4-5 বার ওনার সঙ্গে আমার বৈঠক হয়েছে। আমি ছিলাম, সৌমেন মিত্র ছেলে রোহান মিত্র ছিল, আমাদের নূতনারের কালু শেখ ছিল, ওহিদ ভাই ছিল শ্যামনগর থেকে। তো আমরা ওনার সঙ্গে কম বেশি বৈঠক করেছি, কারণ উনি মানে 2000 টাকা যদি ওনাকে দেওয়া হয় তাহলে ওনার বাড়িতে গিয়ে ভালো বাথরুমে তারা প্রস্রাব পায়খানা করতে পারবে। আর যদি 100 টাকা কেউ গুঁজে দেয় তাহলে ওনার বাড়িতে খাওয়াও জুটবে না, আর ভালো বাথরুমে পেশাব পায়খানা করার জন্য জায়গাও মিলবে না। তার নাম হচ্ছে ইব্রাহিম সিদ্দিকী। একটা ভণ্ড, একটা ফ্রড, একটা চিটিংবাজ। আর তোয়া সিদ্দিকী হুজুর ইনি হচ্ছে সুবিধাবাদী, ইনি টাকা ছাড়া কিছু চেনে না। আর এনার গুরুত্ব পশ্চিমবাংলায় নেই। ইনি একজন ভণ্ড। এটা গোটা পশ্চিমবাংলার যারা মুসলিম সমাজের মানুষ প্রত্যেকেই কম বেশি জানে যে তোয়া সিদ্দিকী হুজুর একটা ভণ্ড। কারণ উনি এখন যে প্রেস কনফারেন্সগুলো করছে, ওনার 2,500 থেকে 3,000 বা 4,000-এর বেশি 24 ঘন্টায় আর মানুষ দেখছে না। কারণ ওনার গুরুত্ব আর ওনার সম্বন্ধে আমরা কথা বলতে চাই না। আমরা সবসময় উন্নয়ন নিয়ে কথা বলতে চাই। আচ্ছা, 2021-এ আমরা ভাঙড় বিধানসভায় নতুন মুখ দেখেছি, আইএসএফ জিতেছে। তারপরে 2024-এ লোকসভায় আইএসএফ কাউকে জোট করেনি, কিন্তু 2021-এ জোট করেছিল। আবার 2026-এ এসে আবার আইএসএফ সিপিএমকে চিঠি পাঠাচ্ছে, এটার বিষয়ে কী বলবেন? দেখুন, আইএসএফ বলে ভাঙড়ে কিছু ছিল না। এখানে কংগ্রেসের সংগঠন ছিল, আমি বারবার বলছি। এবং জোটটা হওয়ার পরে কংগ্রেস, সিপিএম এবং আইএসএফ সংযুক্ত মোর্চা হয়। তো সেক্ষেত্রে যখন উনি জিতে গেল, জেতার পরে কিন্তু আপনারা দেখছেন কোনো সিপিএম লিডারকে দেখছেন যে নওশাদ সিদ্দিকী ভাই আসছে, সেখানে রশিদ গাজী বা তুষার ঘোষ যাচ্ছে, বা আমাদের কাশীপুরের একটা সিপিএমের লিডার কে আছে, পলাশ, ওনারা কেউ আছে? কারণ এনারা কেউ নেই। কারণ তাঁরাও বুঝে গেছে যে এ একটা ভণ্ড। এ শুধু আমাদেরকে ব্যবহার করে একবার এমএলএ হওয়ার পরে উনি ভাবছে যে আমি একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছি, একেবারে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছি। তা আমি শুধু নওশাদ সিদ্দিকী ভাইকে বলতে চাই যে আপনি কত বড় নেতা। আমার বুথ, আমার ভোগালী 2 অঞ্চল, আমার বুথ 180 নম্বর বুথ। তো এই বুথে আমার বিরুদ্ধে আপনি 10টা লোক এক জায়গায় করে দেখান, ওনার ক্ষমতা নেই। আর ওনার যে জাঙ্গিপাড়া বিধানসভা বা জাঙ্গিপাড়ায় যিনি ওখানে বাস করে, তিনি ওখানে বাস করে, তো ওনার গুরুত্ব কোনো মানুষ দেয় না ওনাকে। ওনার নিজের বুথ যে তার ক্ষমতা নেই, উনি আবার মুখ্যমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখছে। সেই কথায় আছে না একটা, হেলে ধরতে পারে না আবার কেউটে ধরতে যাচ্ছে। মানে কুঁজোরও মাঝে মাঝে চিত হয়ে শোয়ার ইচ্ছা হয়। তো উনি এখন জেগে জেগে স্বপ্ন দেখছে। ওনার স্বপ্ন আমরা চিরদিনের জন্য সার্থক করে দেব। ওনাকে ভাঙড়ে ঢোকা তো দূরের কথা, ফুরপুরা শরীফেও শান্তিতে থাকতে দেব না, সেই সুব্যবস্থা আমরা করছি।